একটা ধনাত্মক রাশির কোনো মূল সঠিকভাবে নির্ণয় করা না গেলে, অর্থাৎ তাকে যদি মূলদ সংখ্যার আকারে প্রকাশ করা না যায়, তখন সেই মূলকে করণী বলে। যেমন √2, √3, √5 ইত্যাদি। দেখো, আমরা ধরো লিখলাম √1 মানে 1, √2 মানে √2ই হয়, √3 হয়, √4 2, √5ই হয়, √6 এটাও √6, √7 তাই হয়, √8 দেখো একে ভাঙলে 2√2 হয়, √9 3 হয়। এইভাবে আমরা ভাঙতে পারি, তাই তো? ভাঙলে দেখো, যেগুলোকে আমরা মূলদ সংখ্যায় প্রকাশ করতে পারছি, অর্থাৎ এই সংখ্যাগুলো নিয়ে আমাদের কোনো চাপ নেই, 1 2 3, কিন্তু যেগুলোকে মূলদ সংখ্যায় প্রকাশ করা যাচ্ছে না, সেইগুলো অর্থাৎ √2, √3, √5, √6, √7 এইগুলো, √8 এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলোকে আমরা করণী বলবো। বোঝা গেল? এবারে এদের মূল কত? দেখো, আসলে এদেরকে যদি আমরা সূচকের আকারে লিখি, তাহলে আমরা কি পাবো? 2 হাফ। হাফ কোথা থেকে এলো? কারণ এদের মূল, প্রত্যেকের মূল হচ্ছে 2, প্রত্যেকের মূল 2, ঠিক আছে? এই জন্য এরও মূল 2, এরও মূল 2, প্রত্যেকের মূল 2, ওকে, প্রত্যেকের মূল 2। এবং এদের মধ্যে কারণ আমরা মূলদ সংখ্যায় কাউকে প্রকাশ করতে পারছি, কাউকে পারছি না। যাদের পারছি না তারাই করণী। তবে একটা জিনিস মাথায় রেখো, যে করণী মানেই অমূলদ সংখ্যা, মূলদ সংখ্যায় প্রকাশ করা যায় না মানে অমূলদ সংখ্যা। কিন্তু করণী মানেই অমূলদ সংখ্যা, কিন্তু সমস্ত অমূলদ সংখ্যাই করণী এরকম নয় কিন্তু, ওকে। তা যাক, তাহলে আমরা এদের সূচকের আকারে লিখলে এরকম হবে। এই 2টা কোথা থেকে এলো তাহলে আমরা বুঝলাম, 2টা আসলে মূল, এই জন্য এদেরকে আমরা দ্বিঘাত করণী বলি, ওকে। এবং যেহেতু এদের প্রত্যেকের মূল সমান, এদেরকে আমরা প্রত্যেকটা করণীকে, অর্থাৎ এদেরকে আমরা বলতে পারি সমমূলীয় করণী, অর্থাৎ একই মূল বিশিষ্ট করণী, ওকে। আচ্ছা, মূল তাহলে আরও আছে নিশ্চয়ই। হ্যাঁ, ধরো এখানে 2 মূল, এরকমও তো হতে পারে যে একটা √2 লিখলাম, তার মূল 3 হতে পারে, ত্রিমূলীয় করণী, ঠিক আছে? বা মূল 4 হতেই পারে, ঠিক আছে? এই যে মূল, এই মূলগুলোকে করণীতে ক্রম বলা হয়, ঠিক আছে? তাহলে এইগুলো করণীর ক্রম, এই 2 3 4 এগুলোকে করণীর ক্রম বলা হয়, ওকে। এবারে তাহলে আমরা দেখলাম করণী মানে কি? যাদেরকে, যে মূলকে আমরা মূলদ সংখ্যার আকারে প্রকাশ করতে পারি না, সেটাই করণী আমরা দেখলাম। যেমন √2, √3, √5 ইত্যাদি আমরা দেখলাম। এবারে দেখো, করণী 2 রকমের হয়। করণীকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়, সরল করণী আর যৌগিক করণী। সরল করণী কোনগুলো? না, সরল করণী হলো, ধরো √2, √3, √5 এরা সব সরল করণী। আর যৌগিক করণী কারা? ধরো আমরা লিখলাম যে √2 প্লাস √3, এটা একটা যৌগিক করণী, বা 2 প্লাস √3 যৌগিক করণী। অর্থাৎ দেখো, যেখানে দুটোই করণী হতে পারে, বা একটা মূলদ সংখ্যা একটা করণীর যোগফল এই জাতীয়, বা বিয়োগফল, ঠিক আছে? 2 মাইনাস √3 হতে পারে, ঠিক আছে? বা 2 মাইনাস √5, ঠিক আছে? এরা হচ্ছে যৌগিক করণী। তাহলে আমরা দেখলাম এরা সরল করণী আর এরা যৌগিক করণী। করণীর আমরা দুটো ভাগ দেখলাম।
এছাড়াও সরল যৌগিক ভাগ তো দেখলাম, এছাড়াও এমন করণী আছে যে করণীর থেকে আমরা সংখ্যা সহগ একমাত্র এক হতে পারে। অর্থাৎ যে করণীর সংখ্যা সহগ, যেমন আমি এখানে ধরো লিখেছি √2, √3, √5 এইগুলো, এদের দেখো সংখ্যা সহগ কত? 1। ঠিক আছে, যেমন ধরো √7, এর সংখ্যা সহগ কত? না, এর ভেতর থেকে আমি কি বার করতে পারি? একমাত্র একটা 1 বার করতে পারি। বা এর সংখ্যা সহগ কত আছে? কিছু নেই, মানে 1 আছে, তাই তো? এই জাতীয় করণীদেরকে আমরা বলবো শুদ্ধকরণ। তাহলে শুদ্ধ আছে মানে অশুদ্ধ তো আছেই। হ্যাঁ, শুদ্ধকরণী, যেমন √7, √6, √5 ইত্যাদি আমরা বলতে পারি, √11। ঠিক আছে, এই জাতীয় এগুলোর তার মানে কি? এদের সংখ্যা সহগ সবার 1। ঠিক আছে, এরা হচ্ছে শুদ্ধকরণী। আর মিশ্রকরণী কি? না, 2√7, 3√5 এগুলো হচ্ছে মিশ্রকরণী। অর্থাৎ এদের করণীর বাইরে, অর্থাৎ সংখ্যা সহগ 1 ছাড়া অন্য কিছু হলেই আমরা তাকে বলবো মিশ্রকরণী। বোঝা গেল? তাহলে আমরা সরলকরণী, যৌগিককরণী দেখলাম, শুদ্ধকরণী, মিশ্রকরণী দেখলাম। এবারে আসি সদিশকরণী, অসদিশকরণী করণীর আরেকটা ভাগ। সদিশকরণী মানে ধরো √2, 3√2, 5√2, ধরো 11√2। দেখো সমস্ত এই যে রুট দেওয়া, অর্থাৎ করণীর অংশটা সবার 1, এদেরকে বলে সদিশকরণী, অর্থাৎ একই করণী। আর যদি এরকম হয় যে 2√3, 5√3, 11√3, তাহলে সবার √3, এরা সবাই সদিশ। ঠিক আছে, হলো। কিন্তু সদিশ হলো, আমরা বলতে চাইছি অসদিশ, সরি। তাহলে আমরা ধরো এখানে রুটগুলো আলাদা করে দিলাম, 5 করে দিলাম, এটাকে ধরো 2 করে দিলাম। তাহলে দেখো করণীয় অংশ √3, √5, √2, এই যে করণীয় অংশগুলো আলাদা, এদেরকে বলবো আমরা অসদিশকরণী। তাহলে সদিশ মানে রুটগুলো, যেসব করণীগুলো এক হবে, যেসব সংখ্যার, ঠিক আছে, সেগুলো শুদ্ধকরণী হোক, মিশ্রকরণী হোক, যাই হোক, করণীর পোর্শনটা, করণীটা এক হলে তাদেরকে আমরা শুদ্ধকরণী বলবো। আর করণী যদি আলাদা হয় তাহলে আমরা সেই সব সংখ্যাগুলোকে মিশ্রকরণী বলবো। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আমরা দেখলাম কি না, সরলকরণী, যৌগিককরণী, শুদ্ধকরণী, মিশ্রকরণী দেখলাম। আর কি দেখলাম? সদিশকরণী আর অসদিশকরণী। আচ্ছা, আমি লিখে দিই তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। সদিশকরণী, আর এটা হচ্ছে যে অসদিশকরণী। ঠিক আছে, এখানে আমরা দেখলাম সরলকরণী আর এটা যৌগিককরণী। ঠিক আছে, আচ্ছা, আর এখানে কি দেখলাম আমরা? দেখো আমরা এখানে দেখেছি শুদ্ধকরণী আর মিশ্রকরণী। তাহলে আমরা লিখে দিই শুদ্ধকরণী আর মিশ্রকরণী, যেখানে সংখ্যা সহগ 1, তাই তো? তাহলে আমরা করণীর কত রকমের ভাগ পেয়ে গেলাম। ঠিক আছে, এছাড়াও আর কি আছে? আমরা এবারে দেখব যে অনুবন্ধীকরণ। অনুবন্ধীকরণী ব্যাপারটা কীরকম না, দেখো অনুবন্ধীকরণী হলো যে যখন আমরা একটা করণী আমরা যদি দেখি, তাহলে ধরো লিখলাম √3, এই √3 আমি এর রুটটা তুলতে পারবো কি দিয়ে? এই √3 রুটটা তুলতে গেলে আমায় কি করতে হবে না, আরেকটা √3 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, করলেই দেখো √9 হয়ে যাবে, মানে 3 হয়ে যাবে, তাই তো? তাহলে এই √3-র অনুবন্ধীকরণী হচ্ছে এই √3, মানে √3-র অনুবন্ধীকরণী √3। আচ্ছা, সেরকম একই 2 + √3 ধরো, এর অনুবন্ধীকরণী কি হবে না 2 - √3, এটা। আর একটাও হতে পারে -2 - √3, এটাও অনুবন্ধীকরণী হবে। এইটাকে এটা দিয়ে গুণ করলেও রুট উঠে যাবে, বা এটাকে এটা দিয়ে গুণ করলেও রুট উঠে যাবে।
ঠিক আছে, তাহলে অনুবন্ধীকরণী বোঝা গেল 2 প্লাস রুট 3 মানে 2 মাইনাস রুট 3, অর্থাৎ রুটের আগের চিহ্নটা চেঞ্জ করে দাও, তাহলেই সেটা তার অনুবন্ধীকরণী হয়ে যাবে। রুটের আগের চিহ্নটা এখানে প্লাস ছিল, আমরা মাইনাস করেছি। ধরো যদি মাইনাস থাকতো, ধরো রুট 5, ধরো প্রথমে রুট দিয়ে শুরু করলাম, ঠিক আছে, রুট 5 প্লাস 3 ধরো এরকম থাকতো, তাহলে কি করতাম, মাইনাস রুট 5 প্লাস 3, এটা অনুবন্ধীকরণই হতো। বা আমরা যদি এরকম করতাম মাইনাস রুট 5 মাইনাস 3, সেটাও হতো অনুবন্ধীকরণ। বোঝা গেল? এবারে আমরা যদি এরকম করি যে মাইনাস রুট প্লাস রুট 3, এইটা কি অনুবন্ধীকরণই হবে এটার? না। কেন? কারণ দেখো করণীর চিহ্ন দুজনেরই এক, সুতরাং এর অনুবন্ধীকরণী কখনো এ হবে না। বোঝা গেল? ঠিক আছে, তাহলে অনুবন্ধীকরণী হতে গেলে কি হবে না, যদি যৌগিক হয় তাহলে যৌগিকরণীর ক্ষেত্রে করণীর আগের চিহ্নটা চেঞ্জ হতে হবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। আর যদি যৌগিক না হয়, সরল করণী হয়, তাহলে যে করণীর অংশকে করণী দিয়ে গুণ করলেই হবে, ওই করণীকে ওই করণী দিয়ে গুণ করলেই হবে। ক্লিয়ার? খালি করণী নিরসন হয়ে যাবে বা অনুবন্ধীকরণী পেয়ে গেলাম। তাহলে আমরা এখানে দেখলাম অনুবন্ধীকরণী। বোঝা গেল? অনুবন্ধীকরণ। এরপর আমরা করণীতে আর কি আছে না, করণী নিরসক উৎপাদক, অর্থাৎ একটা করণীকে তার করণীয় অংশ ছাড়াতে গেলে কি করতে হয়, যেটা আমি এখানে দেখাচ্ছিলাম। ঠিক আছে, এইটাকেই বলে করণী নিরসন। মানে করণী থেকে করণীকে অন্য করণী দিয়ে করণী ছাড়া করা, একদম মূলত সংখ্যায় পরিণত করা, এটাকে বলে করণী নিরসন। যেমন আমি তোমায় দেখাই, ধরো 2√7, আমি এর করণী নিরসন কী করে করতে পারি, আমি যদি আরেকটা √7 দিয়ে গুণ করি, দেখো 2√7, আমার তো করণীটা তুলতে হবে, করণীকে নিরসন করতে হবে, তাহলে আরেকটা 2√7 দিয়ে গুণ করার কোনো প্রয়োজন নেই, শুধু √7কে √7 দিয়ে গুণ করলেই হবে। অর্থাৎ 2 ইন্টু √7 ইন্টু √7, এটা হবে নিশ্চয়ই। তাহলে দুটো 7 থেকে একটা 7 বাইরে বেরিয়ে আসবে, তাহলে দেখো করণী নিরসন হয়ে গেল। তাহলে এইটাকে বলে করণী নিরসন। ঠিক আছে, এবং এই যে √7টা লিখলাম, এটা হলো এর করণী নিরসন উৎপাদক। তাহলে √7, এই √7টা হলো এর করণী নিরসন উৎপাদক। বোঝা গেল? এরপর করণী যে যোগ বিয়োগ গুণ ভাগ হয়, সেটা করণীর বীজগণিতীয় যোগ বিয়োগ গুণ ভাগ বলে তাকে। করণীর যোগ বিয়োগ গুণ ভাগটা আমরা একটু জেনে নিই। হ্যাঁ, তার আগে আরেকটা জিনিস জেনে নিই। দেখো, ধরো দুটো করণী আমায় দিয়েছে, ধরো √5 আর √7, আমাকে বললো কোন করণীটা বড়। দেখো, যেহেতু 5 7-এর চেয়ে ছোট, সুতরাং এইটা বড়, অর্থাৎ √7টা √5-এর থেকে বড় হবে। বোঝা গেল? ওকে। আবার ধরো, এটা তো গেল আমাদেরকে শুধু যেখানে সরল করণী দিয়ে আমাকে বলতে বললো। যদি এটা জটিল করণী হতো তাহলে কি করতাম, সাপোজ ধরো √7 + 1 এরকম একটা সংখ্যা দিয়েছে, আর √5 + √3, ধরো এরকম একটা যৌগিক দুটো সংখ্যা দিয়েছে, দিয়ে বললো এদের দুটোর মধ্যে কে বড় কে ছোট। তখন আমরা কি করে বার করব? দেখো, তখন আমাদের বার করার জন্য আমরা কি করব, এদেরকে হোল স্কোয়ার করে দেবো, মানে বর্গ করে দেবো। করলে কি হবে, দেখো √7-এর হোল স্কোয়ার মানে 7a² + 2ab + b², একদম বীজগণিতিক পদ্ধতিতেই হয়। তাহলে a² + 2ab মানে 2√7 + 1 মানে 8 + 2√7, এটা হবে। এটাকে করো, তাহলে √5-এর হোল স্কোয়ার মানে 5 + 2 √5 √3 গুণ করলে হবে √15 + 3 মানে 8 + 2√15। ঠিক আছে, 2√15। তাহলে দেখো তফাৎটা কোথায় দেখছো, √7 আর √15।
বাকি সব ঠিক আছে। তাহলে √7 বড় না √15 বড়? একদম এই পদ্ধতি, অর্থাৎ নিশ্চয়ই 15 বড়। 15 বড় মানেই তাহলে √7 এর থেকে √15 বড় হবে, অর্থাৎ এইটা বড়। ঠিক আছে, এটা ছোট। তাহলে ছোট বড় নির্ণয় আমরা শিখলাম। এবারে হচ্ছে যে করণীর যোগ বিয়োগ গুণ ভাগ কিভাবে করব আমরা। দেখো, করণীর যোগ বিয়োগ গুণ ভাগ একদম বীজগণিতিক পদ্ধতিতে যোগ বিয়োগ আমরা করতে পারি, একদম যেমন করে বীজগণিতে করি। ধরো আমরা এক্ষেত্রে মাথায় রেখো যে সদিশ করণীর মধ্যেই যোগ বিয়োগ হয়। ধরো √2 সঙ্গে একমাত্র √2 থাকা সংখ্যার মধ্যেই যোগ বিয়োগ হবে, অর্থাৎ ধরো √2 আছে প্লাস 3√2 মাইনাস 7√2। ঠিক আছে, একদম বীজগণিতে যেমন করে করো, মনে মনে ভাবো এটা ধরো এ, এটা তাহলে এ হবে, এটা এ, তাহলে এটা কত -7a প্লাস 3a, তাই তো? আর এটা কিছু নেই মানে 1, মানে 1a। তাহলে a প্লাস 3a মাইনাস 7a এটাকে যেমন করে যোগ করো ঠিক একদম করণীয় সেই একই পদ্ধতিতে যোগ হবে। ঠিক আছে, তাহলে যোগ বিয়োগ করণীয় একইভাবেই হবে। ঠিক আছে, যেমন ধরো তাহলে আমরা কী করে করবো, দেখো এখানে কিছু নেই মানে 1 আছে, 1 আর 3 যোগ করলে যেমন করে বীজগণিত করো, তাহলে 4√2 মাইনাস 7√2 সমান 4 থেকে 7 বাদ দাও 3√2 মাইনাস 3√2। তাই তো? আমরা এইভাবেই তো যোগ বিয়োগ করি বীজগণিতে, একদম পুরো এরকমভাবে ভাবো যে রুটটা, এটা তো আমি প্রথমেই বলেছি যে সদিশ করণীর মধ্যে যোগ বিয়োগ হয়। যদি ধরো যেমন বীজগণিতে a প্লাস বি এর যোগ হয় না, এটাই যোগফল, বা a মাইনাস বি, ঠিক একই রকমভাবে যদি আমরা √2 প্লাস √3 করি এদেরও যোগ বিয়োগ হবে না, এটাই যোগফল, বা √2 মাইনাস √3 এটাও যোগ বিয়োগ হবে না, এটাই যোগফল বা বিয়োগফল। ওকে, ঠিক আছে, তাহলে আমরা কি করব, যোগ বিয়োগের সময় মাথায় রেখো যে সদিশ করণীর মধ্যেই যোগ বিয়োগ হয়। ঠিক আছে, এই গেল। এবারে গুণের ক্ষেত্রে কি হয়, গুণের ক্ষেত্রে দেখো ধরো আমি √5 ইন্টু √7 এরকম আছে ইন্টু 3√2 ধরো এরকম আছে। গুণের ক্ষেত্রে এই গুণের ক্ষেত্রেও একদম বীজগাণিতিক পদ্ধতি। সাপোজ ধরো এটা এক্স, এটা ওয়াই আর এটা জেড। ঠিক আছে, আচ্ছা এটা 3z করি, তাহলে 3z, তাহলে গুণ করলে কি করতে তোমরা নিশ্চয়ই লিখতে 3 1 1 গুণ করলে 3 1 3 এক্স ওয়াই জেড লিখতে তো। ঠিক একই রকম এক্ষেত্রেও তাই, এটা এক্স, এটা ওয়াই, এটা 3z এরকমভাবে যদি ভাবো তাহলে কি হবে না, প্রথমে সংখ্যা বসিয়ে দাও, তারপর করণীর ভেতরে যারা আছে, করণী যারা আছে তাদেরকে একসঙ্গে গুণ করে বসিয়ে দাও, মানে 5 গুণিতক 7 গুণিতক 2। ওকে, তার মানে 3√5 7 35, 35 2 70। ঠিক আছে, আর একটা জিনিস মাথায় রাখো, সবসময় করণীর ভেতরে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে আগে ভেঙে সবচেয়ে ছোট যে করা যায় করে নেবে। অর্থাৎ ধরো তোমাকে যোগ বিয়োগে দিয়ে দিল যে √12 মাইনাস √18। ঠিক আছে, যোগ বিয়োগের দিয়ে আমি বোঝাচ্ছি, গুণ ভাগ যাতেই দিই, তাহলে √12 আগে ভেঙে নাও, ভেঙে নিয়ে দেখো এটা কত হয়। √12 মানে কিন্তু এটা করণী নয় পুরোটা, তাহলে কি মানে এটাই যে শুদ্ধ করণী এরকম নয়, তাহলে এর ভেতরে দেখো 2 গুণিতক 2 গুণিতক 3 √12 মানে, তাহলে দুটো 2 থেকে একটা 2 বাইরে চলে আসে বর্গমূলের নিয়ম অনুযায়ী, তাহলে কি হবে 2√3। ঠিক একইভাবে এটা কি হবে না 2 × 3 × 3 মানে দুটো 3 থেকে একটা 3 বাইরে আসবে 3√2। এবারে যোগ বিয়োগ করো, কিন্তু যেহেতু এটা সদিশ করণী নয়, এটা √3 এটা √2, তাহলে এতে যোগ বিয়োগ হবে না, এটাই বিয়োগফল। কিন্তু সবসময় মাথায় রাখো করণীটায় যে সংখ্যা থাকবে তাকে কি ভাঙা যায়, ভেঙে ছোট করা গেলে আগে সেটা করে নিও। ঠিক আছে, তাহলে আমরা যোগ বিয়োগ গুণ জানলাম। ভাগের ক্ষেত্রে ধরো তোমাকে একটা ভাগ করতে দিয়েছে, সাপোজ √7 ভাজিতক √5 এটা ভাগ করতে দিয়েছে, তোমার কাজ কি, তাহলে তুমি √7 তাহলে উপরে বসবে, √5 নিচে বসবে, এটাই তো নিয়ম ভাগের। এবারে দেখো সবসময় হরে যে করণীটা আছে সেই করণীটার হরের করণী নিরসন করতে হবে, ভাগে সবসময় হরের করণী নিরসন করতে হবে। আমরা যে করণী নিরসন শিখলাম, অর্থাৎ কি করতে হবে, √5 কে √5 দিয়ে গুণ করতে হবে, তাহলে √7
এখানে √5, তাহলে হরের করণীটা তুলে দিতে হবে। তাহলে আমাকে হরের করণী নিরসন করতে হবে। তাহলে এই √5কে রুট তুলে দিতে গেলে কি করতে হবে না, √5কে √5 দিয়ে গুণ করতে হবে। আমরা যেখানে এখানে করেছিলাম √3কে √3 দিয়ে গুণ করছিলাম, একই, মানে যা রুট থাকবে তাকে তাই দিয়ে গুণ করে দাও। তাহলে √5কে √5 দিয়ে গুণ করে দাও। এবারে ভগ্নাংশের নিয়ম অনুযায়ী আমি যদি নিচে কাউকে গুণ করি, ওপরকেও সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি √7কেও √5 দিয়ে গুণ করে নেব। ঠিক আছে, তাহলে √7 √5 দিয়েছিল, আমরা কি করলাম, নিচে √5 দিয়ে গুণ করতে হলো, এর জন্য আমি √5 দিয়ে ওপরকেও গুণ করলাম, করে কি পেলাম, ওপরে √35 আর নিচে 5, এইটা হয়ে গেল ভাগ। বোঝা গেল? এবার যদি যৌগিক সংখ্যা থাকে, ধরো আছে 2 + √3, এটাকে ভাগ করতে বলেছে। আর সিঙ্গেল যদি থাকে, ধরো সংখ্যা ভাজিতক √2, তখনও কিন্তু আমরা কি করব, 2 + √3 আর নিচে √2, তাহলে আবার ওই একই কেস, √2 দিয়ে ওপর নিচেকে গুণ করব। তাহলে √2 দিয়ে √2 × √2, আর ওপরে 2 + √3কেও √2 দিয়ে গুণ করে নেব, করে যা হবে হবে। ঠিক আছে, তাহলে কি হলো না, ওপরে আমরা দেখলাম এটাকে এটা দিয়ে গুণ করলে কি হয়, √2-র সঙ্গে বীজগণিতের নিয়ম, এর সঙ্গে এর গুণ আর এর সঙ্গে এর গুণ, তাহলে 2√2 + √6 আর নিচে √2 গুণ করলে 2, গুণফল হয়ে গেল। মানে আমরা যেটাকে ভাগ করতে দিয়েছিল আমরা পেয়ে গেলাম। যেখানে আমি বলেছি হরের করণী নিরসন করতে হবে, দেখো এখানেও হরের করণী নেই, এখানেও হরের করণী নেই। ঠিক আছে, আর যদি আমাকে এরকম দেয় যে ধরো এই যে সংখ্যাটা আছে, ধরো এইটা, অর্থাৎ √2 + √3কে √2 - √3 এটা ভাগ করতে বললো, তখন আমরা কি করব, এই যে এটা যেটা যৌগিক করণী আছে, সেই যৌগিক করণীটা অনুবন্ধী করণী দিয়ে আমি গুণ করে দেবো, তাহলেই হবে। অর্থাৎ √2 + √3কে এটার অনুবন্ধী করণী দিয়ে, কেন হরেই তো আমাকে জিনিসটা কাটতে হবে, তাহলে √2 - √3 সঙ্গে √2 + √3 গুণ করে দেবো। এখানেও তাই, √2 + √3 গুণ করে দেবো, দিলেই হয়ে যাবে। কি করে হবে দেখো, এটা আমরা যদি সূত্র ভাবি a - b আর a + b, তাহলে a² - b²। ঠিক আছে, তাহলে √2² - √3² যখনই হোল স্কোয়ার হয়ে গেল মানে উঠে গেল 2 - 3 হয়ে যাবে। নিচেটা আমি দেখালাম, আর ওপরটা দেখো √2 + √3² হয়ে যাবে। ঠিক আছে, √2 + √3² হয়ে যাবে। বোঝা গেল? √2 + √3² তুমি a² + 2b + b² এর সূত্র ধরে করে দিতে পারো। ঠিক আছে, তাহলে কত হলো, 2 + 2√6 + 3 আর নিচে বিয়োগ করলে -1, তাহলে -1, মানে তুমি লিখতে পারো -2 + 2√6 প্লাস, সরি একদম যোগ করে বসিয়ে দাও, 2 আর 3 যোগ করে 5 + 2√6, এটা উত্তর হয়ে যাবে। তাহলে আমি কি বলতে চাইলাম, যে যদি নিচে কোনো যৌগিক করণী থাকে তার অনুবন্ধী করণী দিয়ে গুণ করবে ওপর নিচেকে, তাহলেই হরের করণী নিরসন হয়ে যাবে, মানে ভাগ হয়ে যাবে।